যেহেতু আজ শুক্রবার, ভাবলাম ঘুম থেকে দেরি করে উঠব, কিন্তু যখন বিড়াল ডাকছিল তার শব্দে ঘুমটা ভেঙে গেল। এই বিড়ালটা আশেপাশে কোনো একটা বাড়ির মাঝে মাঝেই এখানে আসে। রেগুলার না হলেও দেখা যায় যে একদিন পরপরই হয়তো আসছে, অনেক সময় প্রতিদিনই আসে। তো আজ সে খুব ভোরবেলা চলে এলো। আর শুক্রবারটা দিন সবাই একটু আয়েশ করে ঘুমাতে চাই, তো ঘুমের মধ্যেই ব্যাঘাত ঘটল। দেখলাম যে ও এখানে বসে আছে। তো ওকে দেখে বেশ অবাকই হলাম, কারণ এত সকালবেলা হয়তো বা ওর ক্ষুধা পেয়েছে তাই চলে এসছে। আর ও তখনই আসে যখন ওর ক্ষুধা পায়, তখন সে আমাদের এই জানলাটার পাশে এই জায়গাটায় বসে এবং ও এই যে এরকমভাবে এই মুহূর্তে আমার কাছে খাবার চাইছে, ঘরে ঢুকতে চাচ্ছে। যদিও ওকে কখনো বাসায় আমরা আনি না, যেহেতু আমাদের বাসায় বিড়াল আমরা পালি না। তো ওকে দেখে আমার বেশ মায়া লাগলো, কারণ এত সকালবেলা ও চলে এসছে। আর ভাবলাম হয়তো বা ও খাবে, এই জন্যই এসছে। আর যেহেতু শুক্রবার হওয়াতে বাসায় ফ্রিজে তেমন কোনো খাবার থাকে না, তবে দেখি আজ কোনো খাবার। সবাই বলে ভালোবাসা যেখানে পায় মানুষ সেখানেই যায়, ঠিক সবার ক্ষেত্রে একই রকম। কারণ জীব জানোয়ার যেখানে ভালোবাসা পাবে সেখানেই যাবে। আর বিড়ালটা আজ কিন্তু তাই প্রমাণ করলো, কারণ ওর যখন ক্ষুধা লাগে তখনই সে চলে আসে আমার এই জানলাটার পাশে, এবং আমিও বেশ এনজয় করি, ওকে খাবার দিই। কি এত সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছো? 6টা বাজে। কি ক্ষুধা লাগছে? কি দিব তোমারে সকালবেলা? ফ্রিজে এলাম কারণ শুক্রবার কিন্তু আমাদের বাসায় দেখা যায় বৃহস্পতিবারে মোটামুটি আমরা খাবার খেয়ে চিন্তা করি যে শুক্রবার দিন ফ্রেশ রান্না হবে। তো আমরা বৃহস্পতিবার তেমন একটা রান্না হয় না, যেহেতু আমার অফিস শেষ দিন, আর বাসাতেও তেমন কিছু রান্না করা হয় না। দেখা যায় আর আগের দিনের খাবারগুলি আমরা বৃহস্পতিবার খেয়ে শেষ করি আর শুক্রবার ফ্রেশ রান্না করি। তো ফ্রিজে ভাতও ছিল না আজ, রুটি ছিল একটা। অনেক সময় আম্মু রুটি বক্সে করে রেখে দেয়, তো রুটিটা নিয়ে নিলাম। আর রুটি যেহেতু ফ্রিজে ছিল, ভাবলাম যে আসলে এত ঠান্ডা খাবার ওকে দেওয়া উচিত না, তাই আমি ওভেনে গরম দিয়ে দিলাম। আর আজকাল দেখা যাচ্ছে যে ও প্রায় সময় এরকম খুব ভোরবেলা চলে আসে। তো আমার কাছে আসলে ব্যাপারটা মনে হয় যেন ওর যেখানে যে ওকে লালন পালন করে হয়তো বা সেখানে তারা এই মুহূর্তে বাসায় নেই, বা ঈদের সময় ছুটিতে বাড়িতে গিয়েছে। তো যাই হোক, আর জীবজন্তুর মায়া আসলে এটা একটা অন্যরকম ব্যাপার। যেমন আজ আমি ঘুম ভেঙে ওর জন্য খাবারের আয়োজন করছি। ফ্রিজে রুটি ছিল, শুকনো রুটি, সেটাই আমি নিয়ে নিলাম ওর জন্য। আর ও জাস্ট অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। আর আমারও বেশ ভালোই লাগছে, বিশেষ করে ও যদি নাও আসে তারপর আমার কাছে খারাপ লাগে, মনে হয় যেন কেন এলো না, কোথায় গিয়েছে। এরকমই একটা অনেক কিছু, অনেক ব্যাপার থাকে যে এগুলি আসলে জীবজন্তুর প্রতি মায়ায় পড়ে গেলে মানুষ আসলে তাকে ছাড়া থাকতেও পারে না। যেমন সেদিনই দেখলাম টিভিতে নিউজ, টিভিসি নিউজ, ওখানে যে একজনের বিড়াল হারানো গিয়েছে, পার্সিয়ান বিড়াল ছিল সেটা। তো বিড়ালটার জন্য নিউজ করেছে এবং বিড়ালটা পেয়েছে, পাওয়ার পরে তাদের খুশি দেখে খুব ভালো লাগছিল। যদিও আমার ঘরে আমরা কোনো পশু পাখি রাখি না, তারপরও পশু পাখির প্রতি ভালোবাসা তো থাকবে, এটাই স্বাভাবিক নিয়ম। ওকে আমি রুটি ছেড়ে ছেড়ে দিচ্ছি, আর ও সম্ভবত মাছ খুঁজছে। তো যাই হোক, ওকে আমি খাবারটা দিয়ে দিলাম। আর শুক্রবার এমনিতেই বাসাতে সবাই ঘুম, এখনও কোনো রান্না টান্নার কোনো আয়োজন করা হয় নাই। শুক্রবার হলেই সবাই, আশেপাশেও লোকজন সবাই ঘুমাচ্ছে, আমরাও বাসাতে সবাই ঘুমের মধ্যেই ছিলাম। কিন্তু হঠাৎ করে ওর শব্দ শুনেই আমার ঘুমটা ভেঙে গেল।
ফ্রিজ থেকে মাংস বের করছে, যেহেতু বন্ধের দিন রান্নার আয়োজন হবে। কারণ অফিস ডেগুলিতে দেখা যায় যে আগের দিনে রান্না করা খাবার নিয়ে যাই, আর শুক্রবার হলেই ফ্রেশ খাবারগুলি দেখা যায় রান্না করতে হয়। তো আজ মাংস ভিজিয়ে দিলাম। সাধারণত শুক্রবার হলে একটু গরুর মাংস তো হবেই আমার বাসায়। বিশেষ করে আমি গরুর মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করি, মুরগির চেয়েও বেশি। আমি মুরগি রান্না করি, কিন্তু যেহেতু কোরবানি গিয়েছে এখন বাসায় ফ্রিজে গরুর মাংস দিয়ে একদম ভরা, তো গরুর মাংস ভিজিয়ে দিচ্ছি। আর সকালবেলা রান্নার আয়োজন করলে দেখা যায় যে দুপুরে জুম্মার আগে অনেক সময় রান্না করে শেষ করতে পারি, তারপর থাকেই নানা ঝামেলা। তো আমি এবার কোরবানি মাংসটা এরকম বক্সে করে রেখেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছিলাম যে এভাবে বক্সে করে রাখলে আসলে মাংসটা কতটা ফ্রেশ থাকে আর বেশ ভালো থাকে, আর যতটুকু ইচ্ছা নিয়ে ব্যবহার করা যায়। তো আমি একটা বক্স এভাবে বের করে নিলাম, আর বক্স বের করে নেওয়ার পরে মনে হলো যেন আসলে অনেকগুলি মাংসই এখানে রাখা আছে। তবে আমি যদি মাংসটা কষিয়ে রাখি, পুরোটা ফ্রিজে না রেখে দিয়ে, তাহলে দেখা যাবে আমি এই মাংস আরেকদিন ব্যবহার করতে পারবো। তো আমি এখানে কিছুটা পানি দিয়ে রেখে দিলাম। আর গরুর মাংস অবশ্যই যদি ফ্রিজ থেকে রেখে বের করো, তবে এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, আধা ঘন্টা 1 ঘন্টা পরই পানিটা বের করে নিতে হবে, তারপর এটা নিজে নিজে নরম হয়ে যাবে। আর সকালে নাস্তার সময় এই যে নাস্তার টাইমটা করছি, প্রথমে করে নিলাম চার আয়োজন। আর আমার বাসায় দেখা যায় চা ছাড়া আসলে চলেই না, দেখা যায় সকালে প্রথম খাবারটাই থাকে চায়ের আয়োজন করা। আর অনেক সময় খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গেলেও একটু চা বিস্কিট বা একটু চা মুড়ি আমরা খেয়ে নিই। আর রান্নাবান্নার আয়োজন যেহেতু সব আমার উপরে ডিপেন্ড করে, আম্মু কাটাকুটিগুলি করে দেয়, আর বাকিটা আমি চেষ্টা করি রান্না সব কিছু করে নেওয়ার জন্য। আর শুক্রবার মানেই আমার বাসায় সকালবেলা নাস্তার সাথে যেটা দুপুরে রান্নার আয়োজন করার প্রস্তুতি নিতে হয়। আর জুম্মার দিন হওয়াতে রান্নাটা একটু তাড়াতাড়ি আয়োজন করা হয়ে থাকে, তার মধ্যে কাজের আন্টি আসে, বাসা পরিষ্কারের বিভিন্ন ব্যাপার থাকে। অনেক সময় আমার ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করি যে সকালবেলাটা আসলে কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার কেটে যায়। আর গত ফ্রাইডে আমার বাসায় তো একদম পানি দিয়ে পুরো ভরে গিয়েছিল, কারণ পানি পাস হওয়ার যে জায়গাটা বেসিনে সেটা পুরো একদম ওই জায়গাটা কি বলে জ্যাম হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে মোটামুটি সেই ধরনের কোনো প্রবলেম নাই। তবে বেশ ভালো লাগছে যে শুক্রবার হলে আমার বেশ রান্না করতে বেশ ভালো লাগে। চাটাও হয়ে গেল। আর সকালে প্রথম যখন চাটা করি তখন চেষ্টা করি যে আম্মু হাঁটতে যাওয়ার আগে যেন একটু চা বিস্কিট খেয়ে যায়। পুরোপুরি খালি পেটে আসলে আম্মুকে আমি হাঁটতে যেতে দেই না, একটু চা বিস্কুট হলেও চেষ্টা করি যেন আম্মু সকাল নাস্তা একটু চা বিস্কুট খেয়ে যেন হাঁটতে যায়। আর এদিকে আম্মু ওয়েট করছে নাস্তার জন্য। আর ফ্রাইডে আম্মুও একটু ছুটি কাটায়, ব্যাপারটা অনেক সময় এরকম হয়ে যায়, দেখা যায় যে আমার ছুটি অফিসের, আম্মুও ছুটি কাটাচ্ছে। তো আমি যদি আম্মুকে বলি আম্মু আজকে হাঁটতে গেলেন না, আম্মু তখন আমাকে উল্টো প্রশ্ন করে আজকে শুক্রবার না। তো আমাদের বাসায় আসলে ব্যাপারটা এরকমই দেখা যায়, আমার ছুটির সাথে মোটামুটি বাসার সবাই ছুটি কাটিয়ে থাকে। আর এই যে আম্মু এখানে ওয়েট করছিল, একটা হাঁচি দিয়ে দিল। আম্মু ওয়েট করছিল নাস্তার জন্য। তো সকালবেলা একটু চা বিস্কিট করে নিলাম। আমি প্রায় সময় হয়তো বা তোমরা আমার ব্লগে দেখো যে আমি সকালবেলাটা একটু হলেও চা বিস্কুট করি এবং চা আম্মুকে হাঁটতে যাওয়ার আগে করে দিই। আর আমি অনেক সময় খেয়ে রান্নার আয়োজন করি। যেহেতু আজ অফিস নাই, তো আজকেও কাজের এত ঝামেলাও নাই। আমিও চেষ্টা করছি যে কাজগুলি গুছিয়ে নেওয়ার জন্য। সপ্তাহ 5 দিন অফিসের পরে যখন শুক্রবার ছুটি থাকে, তখন কাজের পরিমাণ অফিসের চেয়েও অনেক সময় ডাবল হয়ে যায়। তো সকালে বিড়াল দিয়ে শুরু হলো, বিড়ালের জন্য খাবার রেডি করা। আজকে ফার্স্ট গেস্ট বিড়ালই ছিল আমার বাসায়। তো বিড়ালকে সকালবেলা রুটি দিলাম, তোমরা দেখতে পেলে। আর বিড়ালে খাবার দিয়ে আর শুরু হলো। আর এখন করে নিচ্ছে হলো চা বিস্কিট নাস্তার আয়োজন। আর তার মধ্যে গরুর মাংসটা ভিজিয়ে দিলাম। গরুর মাংসটা অলরেডি আমি দেখলাম যে ভিজে গিয়েছে, তো গরুর মাংসটাও আমি পানিটা দিয়ে আরেকটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে বাসায় হঠাৎ করেই গেস্ট আসলো, তারা নিয়ে আসলো একটা কাঁঠাল। তো
আজকাল প্রায় সময় দেখছি কেউ কারো বাসায় গেলে দেখা যায় যে আম কাঁঠাল নিয়ে যাচ্ছে। তো আসলে বাসায় এখন এরকম অবস্থা হয়ে গিয়েছে যে কাঁঠালের উপরে বাসায় কাঁঠাল, আবার আমের উপরে বাসায় আম আসতেছে। তো কাঁঠাল দিয়ে গেল পাশের বাড়ি থেকে, তারা গ্রাম থেকে নিয়ে এসেছে। আর কাঁঠালটা বেশ বড় ছিল, আর বেশ আমার যেহেতু নরম কাঁঠালটা খেতে খুব ভালো লাগে, আর কাঁঠালটা নরমই ছিল, আর বেশ ভালো লাগলো। আসলে সিজনাল ফল একটু হলেও খেতে হয়, যদিও ডায়াবেটিক্স পেশেন্টের জন্য এটা খুব একটা ভালো না, কারণ কাঁঠাল অনেক বেশি মিষ্টি থাকে। আর সবাই বলে, বিশেষ করে ডক্টররা কিন্তু বলে যে যারা ডায়াবেটিক পেশেন্ট আম কাঁঠাল কম খাওয়ার জন্য, কিন্তু সিজনাল ফল একটু হলেও না খেলেও হয় না। এদিকে আম্মু বটি নিয়ে আসলো, কারণ যেহেতু বন্ধের দিন, তো সকালবেলা যদি কাঁঠালটা ভেঙে রাখা যায় তাহলে সারাদিনই কাঁঠাল খাওয়া যায়। একটু একটু করে সবাই খেয়ে নিল। কাঁঠালটা যেহেতু অনেক বড় ছিল, আমাদের বাসা মানুষও কম, দেখা যায় লোক সংখ্যা কম, যে কারণে দেখা যায় কাঁঠালটা অনেক সময় খেয়ে শেষ করা যায় না। তখন একটু কাজের আন্টি যিনি কাজ করেন তাকে হয়তো বা একটু দিচ্ছি, বা একটু আশেপাশে কাউকে দিচ্ছি। তো সকালবেলা আর এই কাঁঠালের একটা গেস্টের থেকে কাঁঠালের গিফট পেয়ে বেশ ভালোই লাগলো। আসলে গাছের কাঁঠাল আর আমরা ঢাকায় বসে চাইলেও তো পাই না, যদিও আমি টুকটাক অনেক কিছু অ্যারেঞ্জ করে ফেলি, যে গাছের কাঁঠাল বা আম এরকম হলে আমি চেষ্টা করি যে গাছের জিনিসটাই যাতে ব্যবহার করতে বা খেতে। তবে আম্মু খুব হ্যাপি, কারণ গত বছর আম্মুকে একদমই কাঁঠাল খেতে দেয় নেই। অনেক ডায়াবেটিক যেহেতু পেশেন্ট, এবং অনেক হাই ছিল ডায়াবেটিক্স, এবং এইবার কিন্তু আম্মুর সুগারটা খুব বেশি না, মোটামুটি কন্ট্রোলে আছে। আর বেশ কিছুদিন ধরে আম্মু অসুস্থ ছিল, খাবারও তেমন একটা খেতে পারেনি, এখন রুচি ফিরতেছে আর খাবার খাচ্ছে। আর আমিও আম্মুকে খাওয়াতে পেরে আসলে অনেক বেশি হ্যাপি। আর এই মুহূর্তে মনে হয় যেন আম্মুর ডায়াবেটিস যদি না থাকতো হয়তো আম্মুকে কত কিছু খাওয়াতে পারতাম, যদিও এখন চাইলেও সব কিছু খাওয়াতে পারি না। দেখা যায় যে অনেক কিছু করতে ইচ্ছে করে, আসলে চেষ্টা করি যে না খাওয়াতে, কিন্তু যেহেতু খাওয়াতে পারবো না তাই এখন আর তেমন কিছু করা হয় না, রান্নাবান্নার আয়োজন। আর কাঁঠালের কোষগুলি অনেক নরম ছিল, বেশ ভালোই ছিল। আর আম্মু এটা কেটে নিচ্ছে না, এটাকে বলে বের করে নিচ্ছে। আর আমরা অনেক সময় অনেক ফল স্কিপ করে যাই, কিন্তু এই ফলগুলিতে কিন্তু অনেক বেশি ভিটামিন আছে, মিনারেলস আছে, আর এগুলি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যদিও ডায়াবেটিক পেশেন্ট যাদের সুগার অনেক বেশি হাই তাদের না খাওয়া ভালো, কিন্তু নর্মাল সাধারণ পিপলের জন্য কিন্তু এই ফলগুলি স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। সিজনাল ফল চাইলেই সবসময় পাওয়া যায় না, চাইলেই সবসময় খাওয়া যায় না। অনেকেই ফ্রিজে সংরক্ষণ করে খায়, কিন্তু আমি সেই টেস্টটা কখনো পাইনি ফ্রিজে সংরক্ষণ করে কোনো ফলের। কারণ এর আগে আমি আম রেখেছিলাম, তো সেই আমটা যখন পরে বের করেছি সেই আমটার আমি কোনো টেস্ট পাইনি খাওয়ার মতো। তো কাঁঠাল যখন নিয়ে এলো তো ভাবলাম যে কিছু কাঁঠাল ডিপ ফ্রিজে রেখে দিই। সেদিন আমার এক ফ্রেন্ড বলল যে ও ডিপ ফ্রিজে কাঁঠাল রেখে দিয়েছে, কিন্তু পরবর্তীতে আমার মনে হলো যে আমি একবার রেখেছিলাম কোনো এক বছর কাঁঠাল, পরে সেই কাঁঠাল খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে। অ্যাকচুয়ালি আমি ভেবে দেখলাম আমাদের সবার জীবনে প্রতিটা মানুষ যারা যে ক্ষেত্রে কাজ করে সবাইকে প্রয়োজন। যেমন আজকে মনে হচ্ছে যে ময়লাওয়ালা যদি আজ না আসে তাহলে এই ময়লাগুলি কী করব, কারণ এই সময়টায় আমি যে ময়লা ক্যারি করে নিয়ে যায় তাকে ফিল করতেছি যে তার আসাটা এই মুহূর্তে খুব দরকার। আর এই আম কাঁঠালের সিজনে যেটা হয় দেখা যায় ময়লাগুলি যদি রেখে দেওয়া হয় তাহলে সেটা থেকে অনেক বেশি দুর্গন্ধ বের হতে থাকে, এবং আশেপাশে বাড়িঘরগুলিতেও সেই দুর্গন্ধ যায়।
আর আম কাঁঠালের সময় বিভিন্ন ধরনের এই দুর্গন্ধের পরিষ্কারের কারণে দুর্গন্ধগুলো বের হতেই থাকে। তো এদিকে আমাদের কাঁঠাল কাটা হয়ে গেল, আমরা মা মেয়ে খেয়ে নিব। আর কাঁঠাল যেহেতু এবার আর স্কিপ করছি না, গত বছর স্কিপ করেছিলাম যেহেতু আম্মুর ডায়াবেটিকের জন্য। তবে আমার মনে হলো যে আসলে আম্মুকে লাস্ট ইয়ার খাওয়াই নাই, এটা আসলে আমার বেশ অন্যায় হয়েছে। কারণ আসলে জীবন কতদিনের সেটা কেউ জানে না। আর কাঁঠালগুলো বেশ ফ্রেশ, তো ভাবলাম যে না, এবার আর আম্মুকে স্কিপ করানো যাবে না, এবার যেভাবেই হোক আমরা সব ফলই খাবো। আর যদিও চেষ্টা করি কমিয়ে খাওয়ার জন্য। অনেক সময় আমি যেটা করি, কাঁঠালের ময়লাগুলি আলাদা একটা প্লাস্টিকে রেখে দিই। যিনি কাজের আন্টি কাজ করতে আসে আমি ওনাকে দিয়ে দিই। উনি অনেক জায়গায় দেখা যায় যে ময়লা ফেলা হয়, তো সেখানে ফেলে। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে যিনি ময়লা ক্যারি করে সেই ব্যক্তিটাও কিন্তু আমাদের জীবনে কত বেশি অপরিহার্য। মাংসর পানিটা ফেলে দিয়ে আবার একটু পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি মাংস বেশিক্ষণ ভিজিয়ে রাখি না। কারণ মাংস বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে সেটার টেস্ট অনেকটা কমে যায়। তো আমি অল্প অল্প পানি দিয়ে সেটাকে চেষ্টা করি একটু হাত দিয়ে ছড়িয়ে নিতে। যদি হাত দিয়ে ছড়িয়ে নেওয়া যায় তাহলে দেখা যায় যে মাংসর টেস্টটা পুরোপুরি পাওয়া যায়। অনেক সময় আমরা যারা রান্নাবান্না করি না বা নতুন রাঁধুনি, তারা কিন্তু এই ধরনের অনেক কিছুই জানি না। আর মাংসটা পরিষ্কার করার পর রান্নার আয়োজন চলছে। এদিকে আমি যেহেতু আমি শুক্রবার আমার একটা চুলা, তো আমি বেশিরভাগ রান্নার আইটেমগুলি আমি আমার মাল্টি কুকারই করে থাকি। কারণ মাল্টি কুকারে রান্না করার ঝামেলাটা কম, আর আমার কাছে বেশ ভালো লাগে মাল্টি কুকারে রান্না করতে। কারণ এটা রান্না বসিয়ে দিয়ে আমি যে কোনো কাজ করে নিতে পারি। দেখা যাচ্ছে যে হয়তো বা ছাদে গেলাম বা অন্য একটা রান্নার আয়োজন করলাম, তো এই ধরনের সব কাজ আমি মাল্টি কুকারে দিয়ে করে নিতে পারি। এই জন্য শুক্রবারের মাংস রান্নার মেইন যে কাজটা আমি সেটা মাল্টি কুকারই করি। আর পোলাও যখন যেটা রান্না করি সেটা আমি পাতিলে রান্না করি। আর মাল্টি কুকারটা আমার এতটা বেশি উপকার হয়েছে যে আমি অনায়াসেই এখানে রান্না বসিয়ে দিয়ে আমি আমার অন্যান্য কাজগুলি করে ফেলতে পারি। আর এই যে এখানে হলো মাংসটা, যেমন তোমাদের বলেছিলাম মাংসটা আসলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে নেই। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে মাংসটার টেস্ট যেটা থাকে সেটা পুরোপুরি চলে যায়। আমার ধারণা, আমি অনেকদিন ধরে যেহেতু মোটামুটি রান্না করতে করতে এই জিনিসগুলি অনুভব করেছি যে মাংসটা যত বেশি পানিতে ভিজিয়ে রাখবো এটা টেস্ট তত বেশি নষ্ট হয়ে যাবে। তো আমি আমার মাল্টি কুকারটা এটা নিচের একটা টেবিলে ছিল, আমি আমার ডাইনিং টেবিলে তুলে নিলাম। কারণ ওখানে আমার রান্না করতে এবং তার সাথে রেকর্ডিং করতে দুটো মিলিয়ে অনেক সমস্যা হচ্ছিল। ভাবলাম যে ঠিক আছে, আমার ডাইনিং টেবিলটার মধ্যেই রান্না করে নেওয়া যায় এবং আমার রান্না করতেও বেশ সুবিধা হয়। তো আমি মাংস দিয়ে দিচ্ছি। আর রান্নার যেহেতু মেন আয়োজন আমি করে থাকি, আম্মু কাটাকুটি করে দেয়। আর আমি রান্নাটা বেশ যত্ন নিয়ে করতে পছন্দ করি। আর আমার ফেভারিট একটা কাজ রান্না করা। আমার মনে হয় আমার জীবনে যত কষ্ট, দুঃখ, যত বেদনা আছে সব কিছু আমি রান্নার মধ্যে দিয়ে শেষ করে দিতে পারি। আমার ডিপ্রেশন বলো, ডিপ্রেশন তো প্রতিটা মানুষের আছে, কম বেশি সবারই আছে। যারা আমরা মানুষ, আমাদের ভিতরে ডিপ্রেশন থাকবে না এমন তো না, ডিপ্রেশন সবারই আছে। কিন্তু আমার যে ডিপ্রেশনটা আমি রান্নার মধ্য দিয়ে সেটাকে দূর করে ফেলি। কারণ এটা আমার এমন ভালো লাগার একটা কাজ যে আমি যখন রান্না করি তখন আমার কোনো ডিপ্রেশন কাজ করে না। কিন্তু আমি যদি রান্না না করি তখন আমার মনে হয় আমি আসলে অনেক ডিপ্রেশনে চলে যাই। এটা হলো না কেন, ওটা হলো না কেন, পৃথিবীর কত কিছু চাওয়া পাওয়া না পাওয়া, আর চাওয়া না পাওয়ার সাথে এই মেলাতে গিয়ে দেখা যায় আমরা ডিপ্রেশনে চলে যাই। তবে যারা রান্নাবান্না করতে পছন্দ করে না তাদের বলছি, যারা একটু চেষ্টা করো যে নিজেকে আপডেট রাখতে, নিজেকে ভালোবাসতে, নিজেকে অন্যান্য কষ্ট থেকে দূরে রাখতে, নিজেকে ডিপ্রেশন থেকে দূরে রাখতে, নিজের চাওয়া পাওয়াগুলো থেকে নিজেকে একটু রিলিফ দিতে, তখন দেখবে যে যদি রান্না করো তাহলে সেটা পুরোপুরি চলে যাবে এবং একটা সময় তুমি এই রান্না করাটাকে এনজয় করতে পারো। অনেকেরই ধারণা যারা চাকরি করে তারা রান্না করে না, কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্ট। অনেকেই হয়তো রান্না করতে পছন্দ করে না,
কিন্তু রান্না করে না তা না, আমি পছন্দ করি প্লাস রান্না করি, দুটোই খুব মনোযোগ দিয়ে করি এবং আমার কাছে বেশ ভালো লাগে রান্না করতে এবং রান্না করে খাওয়াতে। যদি আমার বাসায় কোনো গেস্ট আসে, আমি তাদের জন্য রান্না করতে খুবই পছন্দ করি এবং খুবই পছন্দ করে তাদের জন্য রান্না করি এবং খাওয়াতে পছন্দ করি। আর আজকে আমার রান্না মাল্টি কুকারটায় রান্না করছি। আমি শুক্রবার হলেই মাল্টি কুকারে রান্না করি। এটা আমার রান্নার কাজটাকে অনেক বেশি এগিয়ে দিয়েছে। আসলে আমার প্রায় ভিডিওতেই তোমাদের সাথে বলি। আর মাংস রান্না হবে, তার সাথে জিরো বাটা হবে না তা তো না। তো আমি এখানে জিরাটাও বেটে নিচ্ছি। আমি ম্যাক্সিমাম রান্নার সময় আমি গোটা জিরে বেটে নিই। আমার এটা খুব পছন্দের একটা কাজ, কারণ আমার রান্নার টেস্টের মধ্যে এই জিরার বাটা দেওয়াটা অনেক বেশি ডিপেন্ড করে। তো আমি জিরাটা বেটে নিচ্ছি। আর মোস্টলি আমার কাজগুলি আমি নিজেই করে থাকি। আমার আসলে অন্য যারা কাজ করে, যেমন কাজের মানুষ, তাদের কাজগুলি খুব একটা যে পছন্দ হয় তা না। দেখা যায় যে আমার সাথে হয়তো বা কথা কাটাকাটিই লেগে যাচ্ছে যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে আমার নিজের কাজটা আমি নিজেই করে ফেলতে, কারণ আমার মনে হয় যে এই কথা কাটাকাটির থেকে আমার নিজে করে নেওয়াটাই অনেক বেশি বেটার। আর অনেক সময় এরকমও হয়, কেউ কোনো কাজ করলো, সেই কাজটা আমার পছন্দ হলো না, তারপর সেই কাজ আমাকেই করতে হচ্ছে। সুতরাং অন্য কেউ না করে আমার নিজেরটা নিজে করে নেওয়াই ভালো। আমি জিরেটা বেটে নিলাম। আর আমি কাঁচা জিরে বাটাটা অনেক বেশি পছন্দ করি, আর সেটা এখন তরকারিতে দিয়ে দিব। আর আমি রান্না করার সময় অবশ্যই চেষ্টা করি গরম পানি ব্যবহার করতে, কারণ গরম পানি রান্না করলে কিন্তু রান্নাটা অনেক ভালো হয়। আর আমি এটা এত বেশি গরম হচ্ছে, আসলে আমি খুলতে পারতেছি না রাইস কুকারের ঢাকনাটা। আর এই মাল্টি কুকারে রান্না করলে একটা সুবিধা আছে, যেহেতু ঢাকনাটা একদম এঁটে থাকে, অনেকটা প্রেসার কুকারের মতো, রান্নাটা খুব দ্রুত হয় এবং খাবারটা বেশ টেস্ট হয়। মাংস খুব ভালো করে যদি কষানো হয়, তাহলে মাংসের ভিতরে তেল মশলা যা কিছু আছে সব কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায়। একসময় মনে হতো যে মাংস কষানোর কি প্রয়োজন, এটাকে তো পানি দিয়ে রান্না করে নিলেই হয়ে গেল। আসলে মাংসতে যত বেশি কষানো হবে, যত বেশি পানি কম পড়বে, তত বেশি রান্নাটা ভালো হবে। আর মাল্টি কুকারে যেটা হয়, দেখা যায় যে রান্নাটা কম মশলায় হলেও রান্নাটা ভালো হয়, আর বেশি মশলা হলেও রান্নাটা ভালো হয়, কারণ এখানে পানির পরিমাণ খুব কম ব্যবহার করা হয় এবং পানি এত অল্প ব্যবহারের কারণে রান্নাটা বেশ ফ্রেশ থাকে এবং রান্নাটা ভালো হয়। আর আমার বাসায় শুক্রবার হলেই জুম্মার দিনের একটা প্রস্তুতি শুরু হয়ে যায়, যেহেতু বাসা অ্যাটাচড মসজিদ হওয়ার কারণে আশেপাশে সবাই যখন নামাজ পড়তে যায় এবং নামাজের একটা আবহ তৈরি হয়, জুম্মার একটা আবহ তৈরি হয়, ওদিকে মসজিদে খুতবা হয়, মসজিদের খুতবার নানান ধরনের বয়ানগুলি যখন শুনি বেশ ভালো লাগে, বেশ জুম্মার একটা ব্যাপার থাকে। আর এটা একটা আনন্দের একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে। আমি বেশ মিস করি এই মুহূর্তে। শুক্রবার অন্য কোথাও যেতে হলে মনে হয় না শুক্রবার যাব না। আসলে বাসায় অ্যাটাচড মসজিদ হওয়াতে এটা বেশ ভালো লাগার একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে শুক্রবার জুম্মার খুতবা শোনার। আর বর যেহেতু এলাকার সবাই একসাথে নামাজ পড়তে যায়, বর তাদের সাথে একসাথে নামাজ পড়তে যায়, যখন বাসায় ফিরে আসে বেশ ভালো লাগে। এবং শুক্রবার শনিবার বোনও বাসায় থাকে, বন্ধের দিন বোন যখন বাসায় থাকে এবং রান্নার আমার একটা আয়োজনে আমি অন্যরকমের একটা উদ্দীপনা পাই। অন্য দিনের থেকে শুক্রবার হলে মনে হয় যেন আজ একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করি, যদিও বেশিরভাগ ক্ষেত্রে মাংস পোলাওই হয়ে থাকে। তারপরও মনে হয় যে আরও কিছু করি, যদিও সময়ের অভাবে প্রস্তুতির অভাবে করতে পারি না। অনেক দিন ধরেই ভাবছি যে বাসায় কাচ্চি রান্না করব। আমি কখনো কাচ্চিটা বাসায় করি নাই, অলওয়েজ রেস্টুরেন্ট থেকে খেয়েছি। কিন্তু কাচ্চি চালটা যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের এখানটায়, আমি অনেকদিন চেষ্টা করেছি যে কাচ্চি চাল নিয়ে আসবো, কিন্তু মনে থাকে না বিধায় নিয়ে আসতে পারি না। জানি না কাচ্চিটা রান্না করতে পারবো কি না, তবে ইচ্ছা আছে যে আমি একদিন কাচ্চি রান্না করব। আর সেই রেসিপি কীরকম হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব।
আর মাংসটা যখন হয়ে যাবে তখন তেলটা উপরে উঠে আসবে। এটাই কিন্তু মাংস রান্না করার নিয়ম। যখন তেল উঠে আসে তখনই বোঝা যায় মাংসটা ঠিকঠাক মতো নরম হয়েছে এবং মাংসের ভিতরে মশলা ঢুকেছে এবং তেল উপরে উঠে আসা মাংসটা প্রপার রান্না হয়েছে। এই মুহূর্তে এখানে আলু দিয়ে দিলে রান্নাটা পুরোপুরি কমপ্লিট, কারণ মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংসটা যত বেশি কষানো হবে এটার টেস্ট তত বেশি হবে। অনেক সময় মাংসের ভিতরে তেল মশলা ঢোকে না, লবণ ঢোকে না, সেটা কিন্তু একদম ফিকে হয়ে যায় খাবারটা। আর আমার কাছে রান্না মানে একটা স্বাদ, গন্ধ, একটা আনন্দ। তো আমি চেষ্টা করি রান্নাটা যাতে ঠিকঠাক মতো হয় আর রান্নার টেস্টটাও যাতে ঠিকঠাক মতো হয়। শুক্রবার বর সে অপেক্ষায় থাকে যে আমি বাসায় থাকবো, ভালো কিছু রান্না করব। বোনও বাসায় আসে, ভাগ্নি বাসায় থাকে, ওদেরও ইচ্ছে যে শুক্রবার ভালো কিছু খাবে। আর আমার বাসায় শুক্রবার মানেই যেহেতু মাংস পোলাও। তো কোরবানি যাওয়ার পরে দেখা গিয়েছে এখন পর্যন্ত আর মুরগি ধরাই হয় নাই, গরুর মাংসটাই রান্না করা হচ্ছে প্রতি শুক্রবারে। আর এখনও যেহেতু বাসায় গরুর মাংসটা ফ্রিজে ফ্রেশ আছে, তো কিছুদিন পরে আর ভালোও লাগবে না, কারণ কোরবানির মাংসটা যতদিন ফ্রেশ থাকে ততদিনই খেতে ভালো লাগে, পরবর্তীতে অনেক দিন পর ফ্রিজে খেতে ভালো লাগে না। এই মাংসটা কষিয়ে নিচ্ছে, দেখো মাংসর মশলাগুলি কিন্তু মাংসর ভিতরে একদম ঢুকে গিয়েছে এবং এটা বোঝা যায় এভাবে, কারণ তেলটা উপরে উঠে এসেছে, যে কারণে মাংসটা প্রপার সিদ্ধও হয়েছে। আর মাংসটা সিদ্ধ না হলেও কিন্তু অনেক সময় খেতে ভালো লাগে না। আর আমি আলু দিয়ে দিয়েছিলাম, আলুটা দেওয়ার পরে মাংসটা হচ্ছে। আর আমি কিছুটা মাংস এখান থেকে তুলে রেখেছি, কারণ মাংস যেহেতু অনেকগুলি ছিল, আমি অল্প কিছু মাংস তুলে দিয়ে সেখানে আলু দিয়ে দিলাম। আর এখন মাংস আলু একসাথে সিদ্ধ হচ্ছে, তবে আলুটা মাংসের সাথে দিলে বেশিক্ষণ প্রয়োজন হয় না, কারণ আমি মাল্টিকুকার রান্না করে যতদিন রান্না করেছি দেখেছি যে আলুটা আসলে মাংসের সাথে হয়েই যায়। আর আমি এই পর্যায়ে মাল্টিকুকারের পয়েন্টটা একটু কমিয়ে দিচ্ছি, যেহেতু আলু দিয়েছি, একটু ঝোল দিয়েছি, আলুটা একটু নরম হবে, তো আমি মাল্টিকুকারে কমিয়ে দিলাম। আর এখন আমার রান্না মোটামুটি কমপ্লিট। আমি এখন চলে যাব পোলাও রান্না করতে, কারণ রান্নাঘরের যে কাজগুলি মোটামুটি কিছুটা গুছিয়ে রেখেছি সেই কাজটা করতে যাব। আর ততক্ষণে আমার আলুটা সিদ্ধ হচ্ছে মাংসের সাথে। আর আমি কিছুক্ষণ পরপর এসে দেখছি আসলে আবার পোড়া লেগে না যায়, কারণ পোড়া লেগে গেলে আমার এতক্ষণের কষ্ট সম্পূর্ণটা বৃথা যাবে। আর শুক্রবার মানে নানা ধরনের পরিষ্কার, নানা ধরনের কাজ, সব কাজ বলেও বোঝানো যায় না, সব কাজ করেও শেষ করা যায় না। তো থালা বাসন পরিষ্কার করতে এসে দেখি যে লিকুইডটা শেষ হয়ে গিয়েছে, তো সেটাকেও রিফিল করে নিচ্ছি। একটা কাজ করতে গেলে দেখা যায় মেয়েদের নানান ধরনের কাজ চলে আসে। আর হাউসওয়াইফ মানে তো বাসার সব দায়িত্ব হাউসওয়াইফের থাকে। এটা কিন্তু বলে বোঝানো যায় না যে একটা বাসায় কত কাজ থাকে এবং কত কাজ মেয়েদের করতে হয়। ছেলেরা এই কাজ চাইলেও কিন্তু করতে পারবে না, কিন্তু বুঝতেও চাইবে না। পৃথিবীর প্রতিটা বর সম্ভবত একই রকম থাকে, কারণ তাদের ধারণা তুমি বাসায় থাকো, তুমি কি করো, লাইক এরকমই। আমি সবসময় ছোটো থেকে দেখে আসতেছি হাজব্যান্ড একই কথা বলে, যারা বাসায় থাকে তারা কোনো কাজ করে না, কিন্তু বাসায় কত কাজ থাকে এটা একমাত্র মেয়েরাই জানে। পুরো সংসার গুছিয়ে রাখা, সন্তানদের গুছিয়ে রাখা, সন্তানদের পড়াশোনার দায়িত্ব, বাড়ির সব দায়িত্ব, বাড়ির বড়দের দায়িত্ব, সব কিছুই কিন্তু মেয়েরা একা হাতে করে থাকে। এজন্যই দেখা যায় যে একটা মেয়ে চাইলেই একা থাকতে পারে, কিন্তু একটা ছেলে চাইলে কিন্তু একা থাকতে পারে না, কারণ ছেলেরা অলওয়েজ মেয়েদের উপর ডিপেন্ডেন্ট, মেয়েরা কিন্তু ছেলেদের উপরে ততটা ডিপেন্ডেন্ট না। তো আমিও চেষ্টা করি, আমার যেহেতু আমি হাউসওয়াইফ প্লাস চাকরিজীবী,
তো আমি চেষ্টা করি দুইটা দায়িত্বই যাতে ব্যালেন্স করে করতে পারি। এই জন্যই শুক্রবারের কাজটা আমার একটু বেশি থাকে, যেহেতু অন্যান্য দিন আমি বাসায় সময় দিতে পারি না। তোমরা যারা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালো লাগা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর কমেন্টসে জানিও তোমাদের জীবনযাপন। আমি আমারটা শেয়ার করছি, তোমরা চাইলে তোমাদের জীবনযাপন কমেন্টসে জানাতে পারো, আমার সাথে শেয়ার করে নিতে পারো। আমার বাসা যেহেতু একটি সাব রোডের উপরে, তো এখানে প্রচুর বাচ্চারা খেলাধুলা করে, আর আমি বেশ এনজয় করি বন্ধের দিনগুলোতে। আর এখন আমার পোলাও রান্নার সময়, আর মাংসটার মধ্যে যেহেতু আমি আলু ঝোল দিয়ে দিয়েছি, ওটাও হচ্ছে। আমি মাল্টি কুকারে পয়েন্টটা একদম কমিয়ে দিয়ে এসেছি। আর পোলাও রান্নার প্রথম উপকরণ যেটা তেল দিতে হয়, তো সেটাই দিয়ে দিচ্ছি। আমি পোলাও সাধারণত পাতিলের মধ্যে রান্না করি। মাল্টি কুকারে মাংসটা হলে আমার পাতিলের মধ্যে পোলাওটা হয়ে যায়। আর পোলাও রান্না করার সময় আমি কিছুটা বেরেস্তা করে রাখি, যদিও আমি চেষ্টা করি যে অনেকগুলি বেরেস্তা যাতে একসাথে করে রাখা যায়। আর প্রায় সময় দেখা যায় যে বেরেস্তা করতে ভুলে যাই, তখন সেক্ষেত্রে এই বেরেস্তাগুলি আমার কাজে আসে। তো পোলাও মধ্যে তেল পেঁয়াজ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হলো তেজপাতা। পোলাওর চালটা আমি ওয়াশ করে রেখে দিয়েছি একটা চালনিতে। আর আমি পোলাওর চাল চিনি গুঁড়া চালটাই ব্যবহার করি। চিনি গুঁড়া চালটার পোলাওই আমার কাছে বেশ ভালো লাগে। বাসমতি চালের কাচ্চিটা মজা, কিন্তু আমার মনে হয় না পোলাও ভালো লাগবে, তো আমি চিনি গুঁড়া চালই ব্যবহার করি। পোলাওর চালের আমার কাছে কয়টা চাল আছে আমার ঠিক জানাও নাই, কিন্তু আমি এইটুকুই জানি যে চিনি গুঁড়া চালটাই পোলাও রান্না করতে কিন্তু ভালো এবং সহজে রান্না করা যায়। অনেক সময় তাড়াহুড়ো রান্নায় দেখা যায় পোলাওটা নরম হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না। এই জন্য যখনই পোলাও রান্না করি চেষ্টা করি যাতে পোলাও সামনে থেকে না সরতে, কারণ পোলাও সামনে থেকে যদি সরে যায় তাহলে দেখা যাবে যে পোলাওটা একদম নরম হয়ে গিয়েছে আর খেতে ভালো লাগে না। আর পোলাও রান্না করতে গিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি যে পোলাও রান্না করতে গিয়ে অবশ্যই এটার মধ্যে যত্নটা একটু বেশি করতে হয়, তাহলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। আর ঝরঝরে পোলাও না হলে আসলে খেতেও ভালো লাগে না। আর কিছু কিছু জিনিস আছে যে জিনিসটা আসলে সেরকমই খেতে ভালো লাগে, ওটা একটু চেঞ্জ হলে ভালো লাগে না। আমি চেষ্টা করি পোলাওটা ঝরঝরে করার জন্য। অনেক সময় দেখা যায় পোলাওটা ঝরঝরে করতে পারি না, হয়তো বা অন্যদিকে কাজে চলে যাচ্ছি, পানিটা একটু বেশি পড়ে গিয়েছে। অনেক সময় ঠান্ডা পানি দিয়ে দিলেও পোলাওটা অনেক বেশি দেখা যায় যে নরম হয়ে যায়। আর পোলাও রান্না করতে গেলে অবশ্যই গরম পানিটা ব্যবহার করা উচিত। গরম পানিটা ব্যবহার করলে দেখা যায় পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়, কারণ পানিটা অলরেডি গরম থাকে এবং সহজে নরম হয় না। আর পোলাওর চালে আমি পানিটা সবসময় মেপেই দিই, কারণ আমি এক পোয়া পোলাওয়ের চালে আমি 1.5 পোয়া পানি দিই, বা একটু কম, কিন্তু বেশি দিই না। বেশি দিলে অনেক সময় দেখা যায় যে পোলাওটা নরম হয়ে যেতে পারে। এই জন্য পরবর্তীতে যদি পানি প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমি একটু গরম পানি ছড়িয়ে দিয়ে দিই, তবে চেষ্টা করি যাতে পানিটা একবারে দিই। তো আমি পোলাওর পেঁয়াজ ভেজে সব কিছু করে তারপর দিয়ে দিলাম পোলাওয়ের চাল। আর পোলাওয়ের চালটা আমি অনেক সময় না ভেজে রান্না করেও দেখেছি, পোলাওটা নরম হয়ে যায় এবং এটা গন্ধটা যেটা আছে পোলাওয়ের চালের যে গন্ধটা পোলাওয়ের, সেই গন্ধটা বের হয় না। এই জন্য পোলাওয়ের চালটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হয়, তবেই কিন্তু পোলাওয়ের গন্ধ এবং এটার টেস্ট বাড়ে। আমি আসলে রান্না করতে করতেই শিখছি। আমি যে খুব ভালো রাঁধুনি তা না, রান্না করতে করতেই আমার অভিজ্ঞতা, রান্না করতে করতেই আমার শেখা। তো এটা দেখেছি যে যত বেশি পোলাও চালটা ভাজা হবে, রান্নার টেস্টটাও পোলাওর টেস্টটাও ঠিক ততটাই ভালো হয়, কারণ এটা গন্ধটা তখন বের হয়। আর পোলাওয়ের মধ্যে একটু ঘি প্রথম যদি তেলের মধ্যে দিয়ে দেওয়া যায়, গন্ধটা তখন আরও একটু ভালো হয়। পোলাওর চালটা ভালো করে ভেজে নিই,
আর ভেজে নেওয়ার পরেই পোলাওয়ের চালের যে টেস্ট, সেই টেস্টটা হয়। অলরেডি মসজিদে নামাজ শুরু হয়ে গিয়েছে আর হাজব্যান্ডরা আসার সময় হয়ে গিয়েছে। রান্না কিন্তু এখনও শেষ করতে পারিনি। আর চালটা ভালো করে ভেজে না নিলে পোলাওর ভালো টেস্ট পাওয়া যায় না। হাজব্যান্ড মসজিদ থেকে বের হয়ে সে পোলাওর গন্ধ পেলে সে বুঝতে পারে যে তার বাসাতেই পোলাও রান্না করা হচ্ছে। তো আমার এখানে আজ 2 পট চাল, মানে আধা কেজি চালের জন্য আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেমনটি বলেছিলাম যে আমি 1 পট চালের জন্য 1.5 পট পানি দিই, আর আমি 2 পট চালের জন্য 3 পট পানি দিয়ে দিলাম। পানির মেজারমেন্টটা খুব ভালো হওয়া দরকার। অবশ্য প্রথমবার রান্না করলে কিন্তু এই মেজারমেন্ট ভালো আসে না। এই মেজারমেন্টের জন্য দেখা যায় দীর্ঘ অভিজ্ঞতা প্রয়োজন। যারা সবসময় রান্না করে এবং রান্নার অভিজ্ঞতা থাকে তাদের এক সময় এই মেজারমেন্টটা হয়ে যায়, তখন মেপে না দিলেও হয়। তবে আমি মেপে দিই, কারণ আমার মেপে না দিলে আসলে আমার পোলাওটা নরম হয়ে যায়। আমি চেষ্টা করি মেপে দেওয়ার জন্যই। আমি 2 পট চালের জন্য 3 পট পানি দিয়ে দিই, মানে আধা কেজি চালের জন্য আমি 3 পোয়া পানি দিই। অনেকে শুনেছি যে তারা খুরচুন দিয়ে মেপে দেয়, কিন্তু আমি আসলে খুরচুন দিয়ে দিতে পারি না। খুরচুনের মাপটা বুঝি না। খুরচুন বলতে খুন্তি যেটাকে বলে। অনেকে আবার পানি দিয়ে তারা চালের থেকে 4 ইঞ্চি উপরে পানি দেয়। এগুলি সবই আসলে যারা রান্না করে তাদের কাছ থেকে শোনা। অনেক সময় ফেসবুকে অনেক কিছু দেখি তারা কিভাবে রান্না করে। তো আর আমার পোলাওটা অলরেডি আমি পানি দিয়ে দিয়েছি এবং পোলাওটা এখন দমে বসিয়ে দিব। আর এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ পোলাওটা যখন 3 ভাগের 2 ভাগ হয়ে যাবে তখনই একদম দমে বসিয়ে দিতে হয়। নইলে পোলাওটা যদি বেশি তাপে থাকে তাহলে পানিটা শুকিয়ে যেতে পারে এবং পোলাওটা ভালো হবে না। আর পোলাওয়ে কখনো কখনো দেখা যায় কম বেশি একটু লবণ হয়ে যেতে পারে। এই জন্য আমি লবণটা কমই রাখি, যেহেতু মাংসের তরকারিতে লবণ থাকে। ভাবি যে না, পোলাওয়ে লবণটা কম হলে সমস্যা নেই, যেহেতু মাংসের তরকারিতে লবণ আছে। তো পোলাওয়ের এই অবস্থায় আমি দমে বসিয়ে দিলাম। নিচে একটা সিলভারের তাওয়া আছে, সেই তাওয়াটা আমি দিয়ে দিয়েছি পাতিলের নিচে। এখন খুব সহজেই এবং অল্প আছে পোলাওটা হয়ে যাবে। আর পোলাওটা যদি এখন পানি বেশি থাকে তাহলে পোলাওটা নরম হয়ে যাবে। আর এই সময়টা পোলাওটা উপর থেকে নিচে করে দিতে হবে, না হলে বারে বারে কিন্তু পোলাওটা লেগে যায়। পোলাওটা বারবার উল্টে না দিলে যেটা হয়, পোলাওটা পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পোলাও পুড়ে গেলে গন্ধটা অনেক বাজে লাগে, খাওয়া যায় না। এই জন্যই পোলাও রান্না করলে অবশ্যই পোলাওয়ের সামনে থাকি, যাতে ঝরঝরে সুন্দর একটা পোলাও পরিবেশন করা যায়। একজন গৃহিণী সে যখন রান্না করে কত যত্ন করে রান্না করে, অনেক সময় রান্নাটা হয়তো বা ভালো হয় না, তখন হয়তো অনেকেই বলে কি রান্না করেছো, রান্নাটা ভালো হয়নি। তখন কিছু করার থাকে না। তো আমার পোলাওটা হয়ে গিয়েছে, আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। আর পোলাওটা বেশ ঝরঝরে হলো, অনেকটা তেহারির কালারের মতো,
কারণ পোলাওটা যেহেতু অনেকক্ষণ ধরে আমি তেলে ভেজেছি চালটা, যে কারণে পোলাওয়ের কালারটা এরকম তেহারির মতো একটা ভুনা ভুনা কালারটা হয়। এই মুহূর্তে আমার মাংসর তরকারি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এটা রিপট করে নিচ্ছি, একটা পাতিলে বের করে নিচ্ছি। আর মাংস তরকারি রান্না করার পরে যতক্ষণ পর্যন্ত মাল্টি কুকারটা ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আসলে চেঞ্জ করা উচিত না। আর পাতিলায় দেওয়ার পরে অবশ্যই একটু 5 মিনিট হলেও চুলার মধ্যে বসিয়ে গরম করে নেওয়া উচিত, কারণ এক পাতিল থেকে আরেক পাতিলে ট্রান্সফার করলে কিছুটা হলেও এটার একটু টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, যেই কারণে চুলার মধ্যে একটু পাতিলটা রেখে গরম করে নিলে দেখা যায় পাতিলের সাথে তরকারির যে টেম্পারেচার সেটা ভালো থাকে। আর পাতিলটা পরিষ্কার করে নিচ্ছি মাল্টি কুকারের, এটা এই মুহূর্তে পরিষ্কার করে নেওয়াটা খুবই জরুরি, কারণ যদি এটা পড়ে থাকে তাহলে দেখা যাবে পরে আর পরিষ্কার করতে ইচ্ছে করবে না। আর আমার নিয়ম হলো আমি যখন যেই কাজ সেই কাজটা তখনই করার চেষ্টা করি, আর তখন করলে দেখা যায় পরবর্তীতে আমার সেই কাজটা করতে হয় না বা জমে থাকে না। যেহেতু বাসায় পার্মানেন্ট কোনো কাজের লোক নাই, সব কাজ আমাকেই করতে হয়। যিনি কাজের আন্টি আছেন তিনি কাপড় পরিষ্কার করেন, কাপড় ওয়াশ করেন এবং ঘর মুছেন, বাকি কাজ আমাদের মা মেয়ে দুজনেই করতে হয়। বিশেষ করে বন্ধের দিনগুলিতে একটু বেশি কাজ থাকে। আর দিন শেষে সন্ধে শেষে রাত, সন্ধে হয়ে এলো, রাত ঘনিয়ে আসছে। আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিও। সবাই ভালো থেকো, বাই বাই।